নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পুরো ক্লাসটি তাদের জন্য যারা মাধ্যমিক থেকে একাদশ শ্রেণীতে উঠছ এবং সঙ্গে বিজ্ঞান বিভাগ কিংবা ম্যাথামেটিক্সকে সঙ্গে রেখেছ, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, এখানে এই ক্লাসে তোমাদের আমি এমন কিছু স্ট্র্যাটেজি বলবো যার মাধ্যমে তোমরা সফলতাকে খুব সহজে অ্যাচিভ করতে পারবে। তাই চলো আর লেট না করে শুরু করি ক্লাসটি। দেখো, একটা স্টুডেন্ট যখনই যখনই সামনে এগোনোর জন্য স্ট্র্যাটেজি তৈরি করে, তার আগে কিন্তু কয়েকটা স্টেপ থাকে, সেগুলো গ্রহণ করতে হয়। তার প্রথমটি কি জানো? প্রথমটি হচ্ছে, যখনই তুমি স্ট্র্যাটেজি বানাবে প্রথমেই তোমাকে ফিট করতে হবে একটা ভিশন। ক্লিয়ার? ভিশন। স্যার, ভিশনটা কী জিনিস? দেখো, এখন তুমি বর্তমানে আছো কোথায়? ক্লিয়ার? এখন বর্তমানে আছো কোথায়, আর তুমি নিজেকে দেখতে চাইছো কোথায়? কেমন? এটা হচ্ছে আমাদের ভিশন, আমাদের লক্ষ্য। ক্লিয়ার? লক্ষ্য অনেক সামনে থাকে, আর যখনই তুমি লক্ষ্যে পৌঁছে যাবে তখনই তুমি বুঝতে পারবে তোমার নিজের গ্রোথকে। কিন্তু এই ভিশনে পৌঁছানোর আগে তোমার আরেকটা স্টেপ গ্রহণ করতে হবে, যে সেটা হচ্ছে কি, তোমার মাথায় ভাসাতে হবে মিশন। কি বললাম? মিশন, অর্থাৎ উদ্দেশ্য। এর মানে হচ্ছে তুমি কোন উদ্দেশ্যে তুমি ভিশনটাকে ঠিক করেছো। তুমি কি নিজেকে মোটিভেট করতে চাইছো, বা অন্যকে কি মোটিভেট করতে চাইছো? বা অন্য কাউকে ডিমোটিভেট করতে চাইছো, কিংবা নিজের ক্যারিয়ারটাকে উন্নত করতে চাইছো, মা বাবার জন্য করতে চাইছো, নাকি সমাজের জন্য করতে চাইছো, নাকি তোমার ফিউচারের জন্য করতে? কী কারণে, কী উদ্দেশ্যে তুমি তোমার ভিশনটা ফিট করেছো? ক্লিয়ার? আগে নিজের মনের মধ্যে এসে আগুনটাকে আগে জ্বালাতে হবে এবং কারণটাকে খুঁজে বের করতে হবে। কেমন? নেক্সট কি? নেক্সট হচ্ছে, তোমার এই মিশনটাকে সাকসেস করার জন্য কারা কারা আছে, ওটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? কারা কারা আছে? যেমন ধরো এক্সাম্পল, তোমার মিশনের মাধ্যমে ভিশনে পৌঁছানোর জন্য দেখবে তোমার পাশে তুমি কাকে পাবে? পাবে টিচারকে, পাবে প্যারেন্টসকে, পাবে ফ্রেন্ডকে। কেমন? এই তিনজনকে পাওয়া যায়। টিচারের কাজ খুবই সিম্পল। টিচার তোমাকে মোটিভেট করবে, সামনে এগোনোর রাস্তা বলে দেবে, তোমাকে কনসেপ্ট সুন্দর করে তোমার সামনে পরিবেশন করবে, বারবার তোমাকে মোটিভেট করে সামনে এগোনোর পথ বলে দেবে। এটা টিচারের কাজ। প্যারেন্টসের কাজ কি? প্যারেন্টসের কাজ হচ্ছে তোমাকে শুধু আর্থিকভাবে সহযোগিতা নয়, তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, তোমার মেন্টাল পরিস্থিতি ঠিক আছে কিনা, তুমি সামনে যখন এগোবে নানান রকম যে শিক্ষার সামগ্রী সঠিকভাবে পাচ্ছ কিনা। ক্লিয়ার? পাশে বন্ধুর মতন তোমার সামনে থেকে, তোমার সঙ্গে থেকে তোমাকে সামনে এগোতে হেল্প করা, এগুলো হচ্ছে কি প্যারেন্টসের কাজ। আর ফ্রেন্ড, এটা কিন্তু ডেঞ্জারাস। তোমার ফ্রেন্ড এমন নির্বাচন করার ক্ষমতা রাখতে হবে যাতে কি বলতো, তোমার লক্ষ্য যেন চ্যুত না হয়ে যায়, যেন তুমি অন্য ডাইরেকশনে হাঁটতে না স্টার্ট করো। ফলে তুমি যে মেন্টালিটি, যে থটকে সামনে নিয়ে এগোতে চাইছো, ওরকম ফ্রেন্ড আছে তো তোমার। তো এই কারণে আমাদের এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভ্যালু ক্রিয়েট করার জন্য। আর যদি বাই চান্স তোমার ভ্যালু ক্রিয়েট হয়ে যায়, তাহলে টেনশন নেই, তাহলে ঠিক তুমি মিশনকে সামনে রেখে ভিশনে পৌঁছাতে পারবে। আর তখনই তোমার সামনে ভেসে উঠবে স্ট্র্যাটেজি, অর্থাৎ পদ্ধতি। আর এই পদ্ধতির মাধ্যমে আমরা ফিল করতে পারবো কিভাবে আমি অ্যাচিভ করবো সাকসেসকে। চলো এবার দেখে নিই ম্যাথামেটিক্সকে পড়ার মূল স্ট্র্যাটেজি। তাই চলো আগে লিখে নাও চটপটে অবধি। এবার দেখো, স্ট্র্যাটেজিতে যে যে পদ্ধতিটা ফার্স্ট ইম্পর্ট্যান্ট, সেটাই গাইডেন্স। কি বললাম? গাইডেন্স। দেখো, এটা হচ্ছে স্টুডেন্ট। কেমন? এটা স্টুডেন্ট, আর স্টুডেন্টের লক্ষ্য অল টাইম থাকে গোলের দিকে। কেমন? লক্ষ্য একটা ফিক্স থাকে, আমি ওখানে পৌঁছাতে চাই। কিন্তু দেখবে এটা কিন্তু সবসময় কিন্তু সঠিক থাকে না, বা ঠিক জায়গায় থাকে না। ক্লিয়ার? কখন থাকে কখন থাকে না? দেখো, যখন যখন তোমার লক্ষ্য একদিকে, তুমি তো পড়ার মধ্যে আছো, তাই না? তুমি পৃথিবীর মধ্যে আছো, তাই ফিল করতে পারছো না পৃথিবী ঘুরছে কি ঘুরছে না। তোমাকে বাইরে থেকে দেখতে হবে যে পৃথিবী মুভ করছে কি মুভ করছে না, কিন্তু পৃথিবী দাঁড়িয়ে কাম করে বুঝতে পারবে। ঠিক একই রকমভাবে তুমি কিন্তু বুঝতে পারবে না, তুমি পড়ে যাচ্ছ, পড়ার মোশনে আছো। তাই একদিকে লাগবে শিক্ষক অর্থাৎ টিচার,
আর অপর দিকে লাগবে প্যারেন্টস, অর্থাৎ তোমার মা বাবা। ক্লিয়ার? তাদের গাইডেন্স। তখনই দেখবে তোমার লক্ষ্য ঠিক একদম গোলের দিকে থাকবে। কিন্তু কি হয় জানো, যখনই তোমরা 11-এ ওঠো, দেখবে মা বাবা অনেক সময় ভাবে, ও ছেলে মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, এবার নিজের তালে একটু পড়ুক। ফলে অনেক অংশে কি হয়, আমি বলবো না তোমার ক্ষেত্রে হয়, কিন্তু অনেক অংশে কি হয়, এখানে গাইডেন্সের ব্যাপারটা একটু উইক হয়ে যায়। আর যখনই উইক হয়ে যায়, তখনই ভাবো যদি আমি এই প্যারেন্টসটাকে পুরো মুছে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে দেখবে এই পার্টটা কিন্তু ভারী হয়ে যাবে আর ওই পার্টটা হালকা হয়ে যাবে। তারাজু পাল্লায় কী হয়, যে পার্টটা ভারী হয় সেটা নিচে নেমে আসে না, ফলে এই পার্টটা নিচে নেমে আসবে, এই পার্টটা উপরে উঠে যাবে। তখন দেখো তোমার লক্ষ্য, তোমার গোল কিন্তু ছিটকে গেল। ওই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাইডেন্স। ক্লিয়ার? গাইডেন্সটা হচ্ছে মেন। নাম্বার টু হচ্ছে মোটিভেশনাল ক্লাস। কি বললাম? মোটিভেশনাল ক্লাস। আমি ক্লাস না বলে বলবো কোর্স। কেন? এর কারণ হচ্ছে, বা মোটিভেশনাল ক্লাসই বলছি, দেখবে যখন শিক্ষক তোমাকে পড়াবেন তখন কিন্তু শুধুমাত্র যে কন্টেন্টের মধ্যে ঢুকে থাকবেন তা না, তোমার মধ্যে পড়ার উত্থান পতন সব থাকবে। কারণ তুমি তো একটা মানুষ, চারিপাশে তুমি সমাজের সঙ্গে মিশছো, কেউ তোমাকে ডিমোটিভেট করবে, কেউ মোটিভেট করবে। এভাবে কিন্তু তোমার পড়াটা কখনো উত্থান হবে, কখনো পতন হবে। দেখবে পড়ার মধ্যেও আপ ডাউন থাকবে, কিন্তু কে তোমাকে মোটিভেট করবে? পারিপার্শ্বিক পরিবেশ এমন তৈরি হয়ে গেছে, তোমাকে মোটিভেট করতে পারবে না, বরং তুমি দেখে নিজেকে ডিমোটিভেট ফিল করবে। তাই এই সময় কিন্তু প্রয়োজন কি, মোটিভেশনাল ক্লাস, যা তোমাকে শিক্ষক মশাই ক্লাসের মাধ্যমেই বোঝানোর মাধ্যমে, কন্টেন্ট বোঝানোর মাধ্যমে দিতে থাকবেন। ক্লিয়ার? যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরো ধারকত্ব। আমরা যখন সায়েন্স নিয়ে পড়ছি, এত ফর্মুলা, এত কন্টেন্ট, তার মানে কি আমাকে এটা বাড়াতে হবে তো নাকি? ব্রেনের ধারকত্ব বাড়াতে হবে। তো আমি একটা সূত্র লিখছি, ধারকত্ব সমান প্র্যাকটিস বাই টপিক ইন্টু ট্রিক্স। লক্ষ্য করো, আমি একটা ফর্মুলা লিখলাম। কেমন? এটা মোটিভেশনাল একটা ফর্মুলা। আমি একটা ফর্মুলা লিখলাম, ধারকত্ব সমান প্র্যাকটিস বাই টপিক ইন্টু ট্রিক্স। এর মানে কি জানো? এর মানে হচ্ছে তুমি একটা মাত্র টপিককে যতবার টেকনিকের সাথে প্র্যাকটিস করবে, দেখবে তোমার ব্রেনের যে ধারকত্ব, ওর যে ধারকত্ব, ধারণ করার ক্ষমতা তত বাড়বে। ক্লিয়ার? কি বললাম আমার মন দিয়ে শোনো। একটা মাত্র টপিককে, 2-3টা না, কিন্তু মাত্র একটা টপিককে। কারণ তোমরা জানো প্রত্যেকেই, ঘনত্ব সমান কত? ভর বাই আয়তন। আমরা নিচে যা থাকে তাকে একক বলি না? একক আয়তনে যত পরিমাণ ভর থাকে, বা একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি, তো নিচে যা থাকে তাকে একক বলি না? তো ঠিক একই রকমভাবে একটা মাত্র টপিককে তুমি যতবার প্র্যাকটিস করবে টেকনিকের সাথে, দেখবে ব্রেনের ধারকত্ব একদম পুরো বাড়বে। যেমন ধরো এক্সাম্পল, একটা টপিক এমন করে বুঝালাম, তুমি হয়তো বাড়িতে প্র্যাকটিস করলে না, প্র্যাকটিসের মানটা 0, তাহলে 0 বাই টপিক ইন্টু ট্রিক্স। তাহলে কি পাচ্ছ? 0 বাই টপিক মানে 0, কারণ হর তো 0 নয়, কারণ টপিক তো একটা করছো তুমি, মিনিমাম একটা তো করছো টপিক। তাহলে 0 বাই কত? টপিক মানে 0, 0-র সঙ্গে ট্রিক্স গুণ করলে 0, তার মানে কি ধারকত্ব 0 হয়ে গেল। তার মানে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। কেমন? তাই আমরা পুরো ম্যাথামেটিক্যাল ছকে কিন্তু এই মোটিভেশনাল ক্লাসগুলোকে নেব। এটা গেল একটা। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে, যখন আমরা ক্লাসে পড়া শিখব, যখন পড়া করব, তখন আমাদের কনসেপ্ট প্লাস ট্রিক্স ভিত্তিক পড়া থাকবে। কনসেপ্ট প্লাস ট্রিক্স ভিত্তিক। স্যার এটা বুঝলাম না। দেখো, আমরা কনসেপ্টটা যে নেব, সেই কনসেপ্টটা থাকবে বাস্তব উদাহরণের মধ্যে দিয়ে। যেমন ধরো উদাহরণ দিচ্ছি, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। কি বললাম? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। আমরা এই কন্টেন্টটাকে, এই ধারণাটাকে বাস্তব উদাহরণের মাধ্যমে কেমন করে নেব? ধরে নাও তোমার বাড়ির সামনের যে রাস্তা একদম পুরো খারাপ হয়ে গেছে। কেমন? পুরো খারাপ। তুমি কি করছো? তুমি ভাবছো, ধুর ভালো লাগছে না, সরকার কিছু হেল্প করছে না, আরে ভাই রাস্তা তো ঠিক রাখতে হবে নাকি? তো তুমি কি করছো? দেখো,
এটাকে মনে রাখার জন্য একটা পদ্ধতি গ্রহণ করছো। কীরকম? ধরে নাও আমি একটা সংস্থা, কেমন, আমাকে বাইরে থেকে কোনো একটা সংস্থা বাইরে থেকে আমাকে কিছু টাকা দিল। ক্লিয়ার? বাইরে থেকে একটা সংস্থা আমাকে টাকা দিল। এখন তুমি বলো, এই এতটা টাকা পেলাম, এই টাকার কি সব টাকার কাজ করব? করবো কি? নিশ্চয় করব না। কি করব? এই টাকার কিছু অংশ নিজের পকেটে ঢুকাবো, আর বাকি অংশ কি রাস্তার কাজ সম্পন্ন করব। ক্লিয়ার? আবার বলছি, মন দিয়ে শোনাও। দেখো, যখন বাইরে থেকে সংস্থাকে টাকা দেওয়া হয়, তখন সংস্থা এই টাকাকে দুভাবে ব্যবহার করছে। কীরকম? এই টাকার একটা অংশ নিজের পকেটে ঢুকাচ্ছে, আর একটা অংশ রাস্তার কাজ করছে। এখন তুমি ধরে নাও না, এই টাকা মানে হচ্ছে তাপ। কি বললাম? টাকা মানে তাপ। যখন বাইরে থেকে সংস্থাকে তাপ দেওয়া হচ্ছে, তখন সংস্থা এই তাপকে দুইভাবে ব্যবহার করছে। এই তাপের একটা অংশ নিজের আভ্যন্তরীণ শক্তি বাড়াচ্ছে, আর আরেকটা যে অংশ আছে ওটা বাহ্যিক কার্য সম্পাদন করছে। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কেমন? তো দেখো, আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে কিন্তু এরকম বাস্তব উদাহরণের মাধ্যমে সলভ করতে পারি। নেক্সট কি? ট্রিক্স। স্যার, ট্রিক্সটা কীরকম? ট্রিক্সের মাধ্যমে আমরা কোনো গাণিতিক সূত্র বা গাণিতিক এক্সপ্রেশন কিংবা বলতে পারো একটা পুরো চ্যাপ্টার আমরা মুখস্থ করতে পারি। কি বললাম? গাণিতিক কোনো সূত্র বা গাণিতিক কোনো রূপ কিংবা বলতে পারো কোনো একটা চ্যাপ্টার পুরো কিন্তু আমরা মেমোরাইজ করতে পারি এই ট্রিক্সের মাধ্যমে। চলো একটা করে দেখি। যেমন ধরো এক্সাম্পল, ফার্স্ট বলি একটা গাণিতিক রূপ, যেমন প্রাসের গতি। তোমরা প্রত্যেকে পড়েছো প্রাসের গতি বা পড়বে সামনে। প্রাসের গতি কি? কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছোড়া যায়, তোমরা কি জানো? সেটা কি মহাকাশে বিলীন হয়ে যাবে? না, সেটা কিন্তু কিছুটা দূর ওঠার পর আবার নিচে এসে পড়বে, তাই না? কি বললাম? কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে ছুড়বে, তখন বস্তুটা যাবে বটে, বাট আবার সেটা নিচে এসে পড়বে। তো ধরো তুমি ইউ বেগে ছুঁড়েছো থিটা কোণ করে, আর সবচেয়ে বড় হাইট এইচ অবধি উঠেছে, আর এখান থেকে ছুঁড়েছে ওখানে গিয়ে পড়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক কি? তো স্টুডেন্ট না, পরে ভুলে যায়, আবার পরে ভুলে যায়, আবার পরে ভুলে যায়। তো এর কি কোনো ট্রিক্স রয়েছে? তো তার জন্য একটা বলে রাখি, আমি একটা জিনিস লিখছি, রতন 4 হ্যাঁ। কেমন? রতন 4 হ্যাঁ, 4 জন রতন আছে। এবার আমি একটু এটাকে নিয়ে মজা করি। কীরকম মজা? রতন চোর হে। কেমন? রতন চোর হে। তো লক্ষ্য করো, এখানে র থেকে আসছে কি আর, তন থেকে কি আসছে ট্যান, আর প্রত্যেকে যেন ট্যান লাগালে থিটা লাগাতেই হয়। তারপর চোর থেকে কি আসছে 4, আর হে থেকে আসছে এইচ। তো দেখো, আমরা একটা গাণিতিক লুপ পেলাম। ক্লিয়ার? তো অনেক সময় স্টুডেন্টস যদি এটাকে মনে করে আমি মুখস্থ করব, তো দেখবে কয়েকদিন পর না গুলিয়ে ফেলে, স্যার এইচ ট্যান থিটা ইকুয়াল টু 4 আর না তো, স্যার 4 ট্যান থিটা ইকুয়াল টু আর এইচ না তো গুলিয়ে যায়। তো স্টুডেন্টস যদি রতন চোর হে মনে রাখতে পারে, তাহলে এই গাণিতিক রূপটাও কিন্তু মনে রাখতে পারবে। কেমন? তো এটা হচ্ছে কি একটা গাণিতিক এক্সপ্রেশনকে মনে রাখার কৌশল। স্যার তাহলে গাণিতিক সূত্র, তো চলো আমি একটা গাণিতিক সূত্র দেখাই। এক্সাম্পল দেখে নাও। যেমন ধরো cos কিউব থিটা আর সাইন কিউব থিটা। মাথায় রাখবে এই ফর্মুলা দুটো না আমাদের 11 কেন 12-এও প্রচুর কাজে লাগে। তো এর ট্রিক্স কি? স্টুডেন্ট যখন মুখস্থ করে তখন মাথা খারাপ হয়ে যায়। তো মনে রাখার কৌশল দেখো, আমি হরে লিখলাম 4। কি লিখলাম? হরে 4। এবার এই যে 3 আছে না, 3, এই 3টা কসের সঙ্গে বা এই 3টা সাইনের সঙ্গে লুকোচুরি খেলবে। লুকোচুরি কীরকম লুকোচুরি? দেখো, এই 3 একবার কসের সামনে গিয়ে লুকোচ্ছে, দেখো এই 3 কসের সামনে গিয়ে লুকোচ্ছে, ওই 3 কসের পেছনে গিয়ে লুকোচ্ছে। পেছনে মানে কি? এই যে 3। কেমন? তো দেখো এই 3 কসের সামনে গিয়ে লুকোচ্ছে, এই 3 কসের পেছনে গিয়ে লুকোচ্ছে, আর মাঝখানে প্লাস দিয়ে দাও, ব্যাস হয়ে গেল ফর্মুলা। স্যার এর ক্ষেত্রে সেম, এই 3 একবার সাইনের সামনে গিয়ে লুকোচ্ছে,
এই 3 একবার সাইনের পেছনে গেলু করছে, আর মাঝখানে দেখো সাইন, নাম শুনে বোঝা যাচ্ছে সাইন চেঞ্জ, তাই সাইনটাকে চেঞ্জ করে দাও, ব্যাস এই হয়ে গেল সূত্র। তো আমরা এরকম কৌশলে ট্রিক্সের মাধ্যমে গাণিতিক এক্সপ্রেশন বলো কিংবা সূত্র বলো মুখস্থ করতে পারবো। স্যার আপনি যে বললেন এই ট্রিক্সের মাধ্যমে একটা পুরো চ্যাপ্টারকে আয়ত্ত করা যায়, অবশ্যই যায়। কেমন? তো আমি তোমাদের এমন একটা চ্যাপ্টার বলছি যেটা অলরেডি প্রিভিয়াস ইয়ার্সে তোমরা করে এসছো, কারণ এখন নতুন টপিক বলে তো বুঝতে পারবে না, তাই প্রিভিয়াস টপিক বলে তোমরা কম্পেয়ার করতে পারবে। তাই চলো আমি তোমার দেখাচ্ছি সেই কৌশলটি। কেমন? তো কৌশলটা কীরকম দেখো সবাই, তোমরা একটা চ্যাপ্টার পড়েছিলে দশম শ্রেণীতে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। ক্লিয়ার? একটা স্পর্শক কিংবা দুটো স্পর্শক অঙ্কন। তো এর পুরো কৌশলটা কি? তো যারা আমার ক্লাস করেছো মাধ্যমিকে তারা হয়তো করেছো, যারা করনি তাদের জন্য বলে দিচ্ছি, দেখে নাও। এখানে আমরা ট্রিক্স যেটা ইউজ করি সেটা হচ্ছে বিড়লা, টাটা বিড়লা নাম শুনে নিশ্চয়ই, সেই বিড়লা। কেমন? কি বললাম? বিড়লা। বিড়লা কি? বিড়লা কাটলেট ও বিড়ি টানছে। বিড়লা কাটলেট ও বিড়ি টানছে, ব্যাস। যদি কেউ এই লাইনটা মুখস্থ করতে পারো তাহলে একটা পুরো চ্যাপ্টার নেমে যায়। কেমন করে? দেখো এখানে বি মানে কি জানো? এখানে বি মানে হচ্ছে বৃত্ত। তো চলো আমি একটা একটা কাজ করি। বি মানে কি বললাম? বৃত্ত। তো আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি, আঁকলাম বৃত্ত অঙ্কন। ক্লিয়ার? নেক্সট লা মানে কি? লা মানে হচ্ছে লাইন। তো আমি একটা সুন্দর করে লাইন টানি, ইচ্ছা মতন যত বড় ইচ্ছা লাইন টানলাম, ব্যাস লাইন টানা কমপ্লিট। নেক্সট হচ্ছে কি? কাট। ও লাইনটাকে কাট করতে বলছে। কতটা কাট করব? বহিস্থ বিন্দু যত দূরত্বে থাকবে অতটা কাট করলাম, চলো কাট করা কমপ্লিট। নেক্সট কি? লেট মানে কি? লেট মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা তোমরা প্রত্যেকেই জানো লম্ব সমদ্বিখণ্ডক কেমন করে আঁকতে হয়। দেখো অর্ধেকের থেকে বেশি, ওইখানে কাঁটা বসিয়ে অর্ধেকের থেকে বেশি নিয়ে আমরা উপরে কাটবো নিচে কাটবো, সেম আমরা পরিমাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে উপরে কাটবো নিচে কাটবো, কাটলেই যেটা পেলাম সেটা হচ্ছে কি? লম্ব সমদ্বিখণ্ডক। নেক্সট কি? ও দেখতে কার মতো? ও দেখতে বৃত্তের মতো, তাই না? ইংরেজি ও দেখতে কার মতো? বৃত্তের মতো হয়। তাই এখানে কাঁটা বসিয়ে এই পরিমাপটা নিয়ে আরামসে তুমি বৃত্ত অঙ্কন করো। যখন বৃত্ত অঙ্কন করা কমপ্লিট হয়ে গেল, এবার দেখো লাস্ট কি আছে? বিড়ি টানছে। আচ্ছা বিড়ি দেখতে কার মতো? বিড়ি দেখতে একটা স্ট্রেট লাইনের মতো না? দেখো স্ট্রেট লাইনের মতো বিড়ি দেখতে। তাই ওই পয়েন্ট থেকে তুমি একটা বিড়ি টানো, তাহলে একটা স্পর্শক পেলে। ওই পয়েন্ট থেকে তুমি আর একটা বিড়ি টানো, তাহলে আর একটা স্পর্শক পেলে। তাহলে দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা আরামসে দুটো স্পর্শক এই টেকনিক বা কৌশলের মাধ্যমে আঁকতে পারলাম এবং চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। তো এই হচ্ছে কি বলতো কনসেপ্ট আর টেকনিকের পুরো মাহাত্ম্য, পুরো গুণ। স্যার মানলাম আপনি টেকনিক আর কৌশল বোঝালেন, এবার পরের স্ট্র্যাটেজিটা আপনি কি বলবেন? তো পরের স্ট্র্যাটেজিটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এখানে লুকিয়ে আছে কেমন করে পড়বে তার পুরো ছক। কেমন করে পড়বে তার পুরো ছক। তার জন্য আমি এখানে 4টে পার্ট বিভক্ত করছি, 4টে ভাগ। প্রথম ভাগ, ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে স্যার একটু বলুন না 11 আর 12 খুবই কি টাফ স্যার? প্লিজ বলুন স্যার, যদি টাফ হয় তাহলে সেই টাফ ভাবটাকে কেমন করে দূর করব। তো দেখো আগেই বলি, ক্লাস 10 পাস করে আসার পর অনেকের মনে একটা দ্বন্দ্ব থাকে, স্যার 11 আর 12 এই দুটোই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্স নিয়ে যখন পড়ছি সামনে এগোতে যাই, সামনে অনেক পরীক্ষাও হয় স্যার। সেই পরীক্ষাগুলো 11 আর 10, 11 এবং 12 নিয়ে পরীক্ষাটা হয় স্যার। তো আপনি বলে দিন যে এখানে 11-12 মধ্যে কোনটা টাফ, কোনটা হার্ড, কোনটা সহজ। তো একটু বলি তোমাদের, ম্যাথসের ক্ষেত্রে যদি বলি না তাহলে বলবো 11-এ প্রায় 80% কন্টেন্ট আছে যেগুলো কি ম্যাচ করে যায়, রিলেটেড টপিক, সম্পর্কযুক্ত টপিক। কিন্তু 11-এ কি হয়, এই চ্যাপ্টারের সঙ্গে আর একটা চ্যাপ্টারের লিঙ্ক থাকে না সেরকম।
কেমন? ওই জন্য 11-এ একটু পরিশ্রমটা বেশি, কিন্তু 12-এ পরিশ্রম খুবই কম। কেন? এখানে চ্যাপ্টারের সঙ্গে চ্যাপ্টারের লিঙ্ক থাকলে, যেমন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পৌঁছে গেলে, আরেকটু বিশেষ কিছু কাজ করলেই, হয়তো ডেরিভেটিভের হেল্প নিলে অন্য একটা চ্যাপ্টারে পৌঁছে গেলে বা ওর অ্যাপ্লিকেশনে পৌঁছে গেলে, তার মানে ভেবে নাও 12-এ কী হয়, চ্যাপ্টারের সঙ্গে না চ্যাপ্টারে একটা লিঙ্ক থাকে, যেটা 11-এ খুবই কম থাকে। তাই 11-এ পরিশ্রমটা বেশি হয়। ওই জন্য এক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে লেসন প্ল্যান। কেমন? লেসন প্ল্যান, অর্থাৎ তুমি কিভাবে কোন চ্যাপ্টারকে আগে স্থান দিয়ে পড়বে, যাতে চ্যাপ্টারটার তুমি প্রয়োগ করতে পারো, ওর অ্যাপ্লিকেশনের মাধ্যমে মনে রাখতে পারো, পুরো লেসন প্ল্যানটাকে বানিয়ে নিতে হবে, যেটা তোমাদের আমি দিয়ে থাকি। নাম্বার 2 কি? নাম্বার টু হচ্ছে পড়ার টেকনিক আর প্র্যাকটিসের টেকনিক। কি বললাম? ধরে নাও এটা তুমি, ক্লিয়ার? এটা তুমি পড়ছো কোন টেকনিকে আর তুমি প্র্যাকটিস করছো কোন টেকনিকে, এটাকে কিন্তু আগে ঠিক করতে হবে। তোমাকে পড়তে হবে সিম্পল ইন্টারেস্ট টেকনিকে আর প্র্যাকটিস করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে। স্যার বুঝলাম না স্যার, একটু ভালো করে বুঝিয়ে বলুন স্যার। দেখো, যখন তুমি পড়ছো, পড়াশোনা করছো, ধরো আজকে তুমি পড়লে কমপ্লেক্স নাম্বার, তোমার পুরো ফোকাস আর অন্য কোনো চ্যাপ্টারের দিকে না, কিন্তু যখন শিখছো তখন কমপ্লেক্স নাম্বার, ওটাই শিখছি আমি। তুমি যখন পরের চ্যাপ্টার শিখছো গাণিতিকরণ তত্ত্ব, তখন ওটাই শিখছি, অন্য কারোর দিকে কানেকশান নেই আমার। যখন তুমি শিখছো ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, তখন ওটাই আমার ব্রেনে ভাসছে, অন্য কিছু ভাসতে হবে না। তার মানে তোমাকে শিখতে হবে সিম্পল ইন্টারেস্ট টেকনিকে। বাট যখন তুমি প্র্যাকটিস করবে না, তখন তোমাকে প্র্যাকটিস করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে। কেমন? ধরো তুমি কমপ্লেক্স নাম্বার শিখেছো, ব্যাস কমপ্লেক্স নাম্বার প্র্যাকটিস করো। তুমি হয়তো পরের দিন শিখেছো, ধরে নাও গাণিতিকরণ তত্ত্ব, কিন্তু পরের দিন যখন তুমি প্র্যাকটিস করবে গাণিতিকরণ তত্ত্ব, তখন কমপ্লেক্স নাম্বারটাকে সঙ্গে নিয়ে গাণিতিকরণ তত্ত্ব প্র্যাকটিস করতে হবে। তারপর হয়তো তুমি শিখেছো ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবে তখন কমপ্লেক্স নাম্বার তো প্র্যাকটিস করতে হবেই, গাণিতিকরণ তত্ত্ব প্র্যাকটিস করতে হবেই, পাশে তোমাকে ত্রিকোণমিতির ওই চ্যাপ্টারটাও প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? সে তুমি কম অঙ্ক নাও, কিন্তু প্র্যাকটিস তোমায় করতে হবে, কারণ চ্যাপ্টারের সঙ্গে চ্যাপ্টারের লিঙ্ক যেহেতু থাকে না, কয়েকদিন না দেখলেই ভুলে যাবে। ওই কারণে তোমাকে সঙ্গে নিয়ে এগোতে হবে, তবেই দেখো তোমার মধ্যে কি আসবে, গ্রোথ আসবে। গ্রোথের চিহ্ন কি এরকম না, উপরের দিকে ওঠো, তবে তোমার গ্রোথ আসবে। কেমন? তাই শেখো তুমি সিম্পল ইন্টারেস্ট টেকনিকে, বাট প্র্যাকটিস করো কম্পাউন্ড ইন্টারেস্ট টেকনিকে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের মূল ফান্ডা। তো পাশে লিখে রাখি, এটা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, নেক্সট স্যার, আমরা তো বই ফলো করবই, কিন্তু প্রশ্ন হচ্ছে বই তো বিশাল মোটা স্যার, এত মোটা বই কি শেষ হবে? ক্লিয়ার? তো কি করে পড়বো স্যার বইটাকে? তো তার জন্য আগে বলি, তোমরা এক্ষেত্রে ব্যবহার করবে কম্পাসকে। কেমন? তো কম্পাস ব্যবহার আগে তোমাদের বলি, দেখো 11-এর বই বা 12-এর বইয়ে না টোটাল 3টে লেয়ার থাকে। কি বললাম? টোটাল 3টে লেয়ার থাকে। কীরকম দেখে নাও। ধরে নাও এটা সেন্টার, কিছু প্রবলেম থাকে যেগুলো বেসিক প্রবলেম, আমি নাম দিচ্ছি বি। কিছু প্রবলেম থাকে সেটা হচ্ছে 11 ভিত্তিক, অর্থাৎ তোমাদের বোর্ডের সিলেবাসের উপর ভিত্তি করে। কিছু প্রবলেম থাকে সেটা হচ্ছে এন্ট্রান্স ভিত্তিক, ক্লিয়ার? ই নাম দিলাম। কেমন? এই 3 ভিত্তিকের কিন্তু অঙ্ক থাকে। এখন দেখো স্টুডেন্টের কাজ কি হয়, বেসিক শিখেই কিন্তু লাভ হবো না, আর হায়ার টপিককে এখন জাগবো না। আমাদের টার্গেট হবে যেন আমি প্রথমে 11-এর যে উপর বেস করে বোর্ডের যে সিলেবাসটা আছে বা যে ধরনটাকে ফলো করে, যেন সেটাকে অ্যাচিভ করতে পারি। যখন সেটা অ্যাচিভ হয়ে যাবে, তারপর আমি এন্ট্রান্সের দিকে ঝুঁকবো। তার মানে স্টুডেন্টের কিন্তু নজর থাকে এই লেয়ারটার দিকে, প্রথম স্টেপ। কেমন? এই লেয়ারটার দিকে। ওই কারণে যখনই মোটা বইয়ের অঙ্ক স্টার্ট করে, এরকম হয় অনেক স্টুডেন্টস হয়তো মাধ্যমিক দেওয়ার পর ভাবে যে সায়েন্স নিয়ে পড়বো, ম্যাথামেটিক্স বইটা নিয়ে আসে, স্যারের কাছে অঙ্ক করে, টাফ লাগে, ছেড়ে দেয়, সায়েন্সে ছেড়ে দেয়, ম্যাথটাকে রাখবোই না দলের মধ্যে। আর এরকমও কিন্তু হয়। এর কারণ কি জানো? কারণ তারা কিন্তু বেসিক
যখন অঙ্ক দেখে বাহ সহজ আছে, এইচএস পার্টটা অর্থাৎ 11 লেভেলটাও মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু তারা কিন্তু চ্যাপ্টারের মধ্যে ওই এন্ট্রান্সের অঙ্কগুলো দেখে ফেলে, ফলে ভাবে বাপরে এত ব্রেন খাটাতে হবে, নমস্কার টাটা বাই বাই। আরে ইয়ার, ওখানে পৌঁছানোর জন্য আগে তোমার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার প্রয়োজন হয়, যেটা তোমাকে 1 বছর 1.5 বছর 2 বছরে ক্রিয়েট করতে হবে, সঙ্গে সঙ্গে হয় না তো। প্র্যাকটিস, ওই অঙ্কগুলোকে প্র্যাকটিস করে 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 যে নলেজটা তুমি গেন করবে তারই অ্যাপ্লিকেশান হচ্ছে এই অঙ্কগুলো। কিন্তু স্টুডেন্টস কি হয়, একবারেই এগুলো করতে যায়, ব্যাস ভয় পেয়ে যায়। ওই জন্য তোমাকে এই লেয়ারগুলোতে বিভক্ত করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি স্যার, ধরুন আমি যে স্যারের কাছে পড়ছি আমি ফিল করতে পারছি না আমি কোন লেয়ারে আছি, তার জন্য কি কোনো ব্যাপার রয়েছে, বোঝার কোনো ওয়ে রয়েছে? অবশ্যই রয়েছে। সেই ওয়েটার নাম হচ্ছে কম্পাস ব্যবহার করো, কম্পাস। ক্লিয়ার? কম্পাসের কাজ কি? দিক নির্ণয়। তো এখানেও কিন্তু দিকটা নির্ণয় করা যাবে যে তুমি কোন লেভেলটা অনুযায়ী পড়ছো। ক্লিয়ার স্যার? কী করে? তো মনে রাখবে 11-এর ক্ষেত্রে তোমার বোর্ডের সিলেবাসের কোশ্চেনের যে ধরন কেমন, সেটা কেমন প্রকৃতির হবে, তার মূল টেকনিক হচ্ছে যে কম্পাসটা হচ্ছে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তুমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখলেই বুঝতে পারবে ও আচ্ছা আমি যা পড়ছি তার প্রশ্নের ধরনটা কেমন থাকছে। ক্লিয়ার? ওর থেকে আমি হয় একটু বেশি হার্ড পড়ে নিয়েছি, বা হয়তো ওর থেকে একটু বেশি লো পড়ে নিয়েছি, আমাকে ওই লেভেলটা পৌঁছাতে হবে। তো লেভেলে পৌঁছানোর যে টেকনিক সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পত্র। আশা করছি বুঝতে পেরেছ? স্যার এবার আপনি বলুন আপনি কি করে গাইড করেন, আপনি ব্যাচে কেমন করে গাইড করেন? তো দেখো, আমার গাইড করার পদ্ধতি খুবই সহজ, খুব সিম্পল। কীরকম দেখে নাও। আমি টোটাল কিন্তু 4টে পদ্ধতি ফলো করি। প্রথম পদ্ধতি কি? ফার্স্ট পদ্ধতি, যে স্টুডেন্টটা আমার কাছে অফলাইন ব্যাচে পড়ে, দেখবে তুমি যদি কোনো একটা স্যারের কাছে অফলাইন ব্যাচে পড়ো, স্যারের সামনে আছো, পড়াটাও বুঝতে পারলে 100%, কিন্তু এটা একটা গল্পের মতন হয়ে যায়। কেমন গল্প জানো? ধরো তুমি একটা বালতি নিয়ে যাচ্ছ, ওই বালতিতে ছোট্ট একটা ছিদ্র রয়েছে, এবার তুমি ওই বালতিতে পুরো জল ভরলে, এবার যখন তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছ 1 কিলোমিটার দূরে, দেখছো বালতি থেকে জলটা অনেকটা পড়ে জলের পরিমাণটা কমে গেছে। তুমি ভাবছো বাড়িতে তো বলেছিল যে 1 বালতিই জল নিয়ে আসতে, কিন্তু আমি তো 1 বালতি নিয়ে আসতে পারলাম না, জল তো রাস্তায় পড়তে 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 জলের পরিমাণটা কমে গেছে। তো এরকম হয় কি বলতো দশা। কীরকম? যখন তুমি অফলাইন ব্যাচে পড়ো, অনেক সময় স্টুডেন্টস কি হয়, এতগুলো সাবজেক্টের চাপে যখন ওই টপিকটিকে অফলাইন ব্যাচে যে টপিকটি পড়লো, যখন টপিকটা নিয়ে বসে 2-3 দিন পর, দেখে যে মাথা থেকে অলরেডি প্রায় 40% 50% টপিকটি ডিলিট হয়ে গেছে, হারিয়ে গেছে, ডেটা আর মনে পড়ছে না, যা স্যারের কাছ থেকে গ্রহণ করেছিল তার পুরোটা আর মনে পড়ছে না। তখন কি হয়, তখন স্টুডেন্টসটা ফিল করে উফ স্যার, এরকম যদি কোনো টেকনোলজি থাকতো, এরকম যদি কোনো সিস্টেম থাকতো যে আমি আবার টাইম মেশিনে গিয়ে সেই অফলাইন ব্যাচে বসে আবার টপিকটাকে দেখে নিতাম, তাহলে কত ভালো হতো স্যার। তো ওই ব্যাপারটাকে স্মরণে রেখেই আমি ফিট করেছি যে ক্লাসগুলো অফলাইনে করানো হবে সেটাই কিন্তু রেকর্ড করে নেওয়া হবে, আর সেটাই কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু স্টুডেন্টসকে দিয়ে থাকি, যাতে স্টুডেন্ট অফলাইন ব্যাচে তো পড়লই, সেখানে তো বুঝলই, বোঝার পরে যেন সে তার 100%টাকে আবার গেইন করতে পারে, যেন ওয়েট করতে না হয় স্যার কবে বোঝাবে আবার বুঝবো, যেন সে অল টাইম নিজের কাছেই পেয়ে যায় সেই টপিকটাকে। তাই সেই ভিডিও ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা কিন্তু স্টুডেন্টসকে দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? তো এই যে ব্যবস্থাটা কিন্তু স্টুডেন্টের মাঝখানে আমি রেখেছি। ঠিক আছে, ব্যাস এটা হলো একটা পদ্ধতি। নাম্বার টু কি? নাম্বার 2 হচ্ছে স্ট্রং স্টাডি ম্যাটেরিয়ালস। কি বললাম? স্ট্রং স্টাডি ম্যাটেরিয়ালস। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কেন জানো? দেখো, যখন তুমি বই পড়ছো না, বইয়ে বেসিক লেভেলও থাকছে, একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর লেভেলের অঙ্ক থাকছে, আবার হায়ার লেভেলের অঙ্ক থাকছে। এখন প্রশ্ন হচ্ছে তোমার দরকার কোনটা? তোমাকে তো সেই পরীক্ষার অনুযায়ী সেখানে তো প্রবেশ করতে হবে। ফলে স্টুডেন্ট একটা বই যখন কিনছে, দেখবে বইয়ের টপে লেখাই থাকে যে ক্লাস 11 বা ক্লাস 12 অ্যান্ড অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, মানে সমস্ত
পরীক্ষার জন্য, এন্ট্রান্সের জন্য। ফলে এখানে কিন্তু স্টুডেন্ট কি হয়ে যায়, সমস্যায় পড়ে যায় যে আমি চাইছি কোনো ক্রমে শুধু আমি এই লাইনে যেতে চাইছি, বা আমি চাইছি মেডিকেল লাইনে যেতে, আমার হায়ার লেভেলের অঙ্ক দরকার নেই। কিন্তু কি হচ্ছে, বইয়ের মধ্যে অঙ্ক যেহেতু সাজানো থাকছে না, কোনটা হায়ার লেভেল কোনটা এই লেভেল, ওই জন্য স্টুডেন্টের ক্ষেত্রে একটা সমস্যা হয়। তাই স্টাডি ম্যাটেরিয়ালসটা আমি নিজে ক্রিয়েট করেছি, বানিয়েছি অঙ্কের পারপাস অনুযায়ী। ফলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল স্টুডেন্টের জন্য। নেক্সট কি, নেক্সট হচ্ছে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট কেমন, প্র্যাকটিস সেটটা কীরকম দেখো, ধরো প্র্যাকটিস সেটে এখানে একটা প্রশ্ন তোলা আছে, তার জন্য জায়গা ছাড়া আছে, আবার প্রশ্ন তোলা আছে, জায়গা ছাড়া আছে, আবার ধরো প্রশ্ন তোলা আছে, জায়গা ছাড়া আছে, আবার প্রশ্ন তোলা আছে, জায়গা ছাড়া আছে। এতে কি হয়, এর প্রচুর কিন্তু লাভ হয়। প্রথম লাভটা এটাই, যেহেতু গুরুত্বপূর্ণ অঙ্ক তোলা থাকে, ফলে স্টুডেন্টস কি হয়, যখন বাড়ির কাজ দিই সহজ সহজ অঙ্কগুলো করে নেয়, ভারী অঙ্কগুলো নমস্কার, ক্লিয়ার। কিন্তু এখানে যেহেতু কোশ্চেন তোলা থাকে, ওর তো আন্ডারে অন্য অঙ্কের উত্তর করতে পারবে না, ফলে যদি কোনো অঙ্ক না পারে জায়গাটা ফাঁকা থেকে যায়। ফলে টিচার বুঝতে পারে বা স্টুডেন্ট বুঝতে পারে যে এই ইম্পর্টেন্ট প্রবলেমটি আমার ছুটে গেছে। নাম্বার 2, যেহেতু জায়গা লিমিটেড থাকে, আনলিমিটেড জায়গা নয়, ফলে স্টুডেন্ট ভাবে আঁটবে তো, আগে অন্য কোথাও প্র্যাকটিস করি, একবার রিভিশন, তারপর ওখানে করে দুবার রিভিশন। নাম্বার 3, অনেকের হাতের লেখা কাকের ঠ্যাং বকের ঠ্যাং এরকম হয়, অনেকে খুব কাটাকাটিও করে, কিন্তু যেহেতু এখানে জায়গা লিমিটেড, ওই কারণে স্টুডেন্ট ভাবে এরকম নয় তো যে আমি হাতের লেখা খারাপ করলাম আঁটলই না, না ভাই আমি একটু সতর্ক হয়ে লিখি। ফলে কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ে, হাতের লেখা ভালো হয় এবং কাটাকাটির পরিমাণটা কম হয়, ক্যালকুলেশনে স্টুডেন্টস দক্ষ হয়, কারণ মানসিক থট একদিকে ফিক্সড হয়ে থাকে। এছাড়াও কিন্তু প্রচুর কিন্তু আরও এর গুণাগুণ রয়েছে এই প্র্যাকটিস সেটের, তাই এই প্র্যাকটিস সেটটা কিন্তু দিয়ে থাকি। নেক্সট কি, নেক্সট হচ্ছে গাইডেন্স, ক্লিয়ার, গাইড। এই গাইড করার জন্য আমরা একজন কিন্তু টিচার রাখি, কেমন, একজন শিক্ষক কিন্তু গাইডেন্সের জন্য থাকেন। স্যার আপনি আছেন না, আরে আমি তো আছি। ওনার কাজ পড়ানো নয়, ওনার কাজ হচ্ছে পুরো সিস্টেমটাকে পরিচালনা করা, দেখা, ক্লিয়ার, পুরো সিস্টেমটাকে দেখা। উনি সপ্তাহে 2 দিন করে ফোন কল করে বলেন, এই তুমি পড়ছো তো, স্যারের পড়া করেছো তো, প্র্যাকটিসগুলো করেছো তো, এই প্রবলেমগুলো সলভ করেছো তো, এই এখন তোমাদের কিন্তু প্র্যাকটিস করাবো। তার মানে ওনার কাজ হচ্ছে পুরো গাইডটাকে কন্ট্রোল নিয়ে আসা। মানে আমি যেমন এখানে টিচার হিসেবে থাকছি, অনেক সময় বাবা মা যদি উইক হয়ে যায় তাও টেনশন নাই, উনি কিন্তু ভালোভাবে গাইড করবেন আর পেরেন্টসের মতন হেল্প করবেন, ক্লিয়ার। তো দেখো একটা অফলাইনের স্টুডেন্টস বা অনলাইন স্টুডেন্টস মেটেরিয়ালস পেয়ে যাচ্ছে কিসের, রেকর্ডেড ক্লাসের, সঙ্গে গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস পাচ্ছে, সঙ্গে প্র্যাকটিস সেট পাচ্ছে, সঙ্গে একজন শিক্ষকের হেল্প পেয়ে যাচ্ছে, যার মাধ্যমে পুরো ডিটেলসটা দিতে পারছেন। এর ফলে স্টুডেন্ট আরও স্ট্রং থেকে স্ট্রং হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের টিউশন ব্যাচে পড়ানোর কৌশল। আরও কৌশল রয়েছে, ওটা ক্লাসে বলবো। নেক্সট কি স্যার, ঠিক আছে মানলাম এত কিছু ভালোই লাগলো, এবার বলুন স্যার অঙ্কে 100-তে 100 পাওয়ার কৌশল কি? ম্যাথামেটিক্সে 100-এ 100 পাওয়ার কৌশল কি? 100-তে 100 এটা কি পাবো স্যার, না পাবো না, ক্লিয়ার। আর পেলে কোন টেকনিকে পাবো, আপনি কি গ্রহণ করবেন পন্থা, সেটাও বলুন স্যার। তো দেখো অঙ্কে বা যে কোনো সাবজেক্টেই 100-তে 100 পাওয়ার যে মূল কৌশল আছে সেটা সায়েন্টিফিক হওয়া দরকার। এরকম না যে মৌখিক হওয়া দরকার, তোমাকে অলরাউন্ডার হতে হবে, এ হতে হবে, সে হতে হবে, আমি ওগুলো বলবো না। আমি জাস্ট যে ম্যাথামেটিক্যাল গুণটা বলবো, নাম্বার 1 হচ্ছে প্র্যাকটিস, নাম্বার 1 কি বললাম, প্র্যাকটিস। নাম্বার 2 হচ্ছে কি, এক্সাম। আর নাম্বার 3 হচ্ছে এররলেস। ক্লিয়ার। এই 3টা থটকে তোমাকে কাজে লাগাতে হবে। কিরকম দেখো, তুমি প্র্যাকটিস করো, কেমন, 1 সেকেন্ড জাস্ট, এররলেস, কেমন, হ্যাঁ এরকম দাগ দিয়ে রাখি, এররলেস, এররটা 0 করতে হবে। দেখো কিরকম, তুমি
প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করার পর যখন আমার কাছে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিলে তুমি দেখবে ঠিক তোমার কিন্তু কিছু এরর বেরোবে। এই এররটা কিন্তু এতটা এরর, মানে ভাবো কতটা এরর। যখন তোমার এতটা এরর হলো, তার মানে কি তুমি 100 পৌঁছাতে পারলে না। যখন ওই এররটাকে কমাতে পারবে, কমিয়ে 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 এররটা যখন 0, তখন দেখবে তুমি 100 পেয়ে যাবে। তাহলে কি করা দরকার? আবার তোমাকে প্র্যাকটিস করতে হবে, বা করাবো আমরা প্র্যাকটিস। আবার তোমার পরীক্ষা নেওয়া হবে টপিকের উপর, আর পরীক্ষা নিলে দেখবে তোমার এররটা যা ছিল, দেখবে এররটা কমবে। যখন এররটা কমলো, আবার তোমাকে প্র্যাকটিস করানো হবে, আবার এক্সাম নেওয়া হবে, দেখবে এক্সামের ফলে এররটা আরও কমলো। এরকম করে যতক্ষণ না পর্যন্ত তোমার এররটা 0 না হয়, ক্লিয়ার, ততক্ষণ পর্যন্ত একদম তোমার এই প্রসেসটা চলবে। একটা সময় তুমি এখানে পৌঁছে যাবে। তার মানে ভাবো, অঙ্কে 100-এ 100 পেতে গেলে তোমাকে এররটাকে কমাতে হবে। সেখানে তো সবই হবে, কিন্তু ভুল করবে তুমি কয়েকটা জায়গায়, ওই এররটাকে কমাতে হবে। এরর কমানোর যে কৌশল, সেটা হচ্ছে কি বারবার প্র্যাকটিস, বারবার পরীক্ষা। আর বারবার পরীক্ষা দিলে এররটা কিন্তু কমতে শুরু করবে। এররটা যত কমবে, কমতে 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 এররটা যখন 0 হয়ে যাবে, ঠিক তুমি তখন 100-এ 100 পেয়ে যাবে। স্যার একটু বলুন না, বর্তমানে আমরা তাহলে এখন কি করব? বর্তমানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্যাটেলাইট টেকনিকে পড়া। কি বললাম? স্যাটেলাইট টেকনিকে। স্যার স্যাটেলাইট টেকনিকটা কি? দেখো, অনেক সময় কি হয়, আমরা যখনই কোনো সাবজেক্টে প্রবেশ করি, ক্লিয়ার, বা ধরো তুমি যখন কাউকে মনে করছো যে জীবনে তাকে ফ্রেন্ড বানাবে, বেস্ট ফ্রেন্ড বানাবে, তখন না বেস্ট ফ্রেন্ড বানানোর আগে তার সম্পর্কে আগে ডিটেলস জানতে হয়। সে কেমন প্রকৃতির, তার আচরণ কীরকম, তার ব্যবহার কীরকম। এরকম না তো যে এখন ভালো করে মিশছে আর পরে আমারই ক্ষতি করছে, এরকম হবে না তো, ক্লিয়ার। তাই প্রথম কাজ হচ্ছে কি তাকে জানা পরিপূর্ণভাবে। ওই জন্য আমি করেছি কি, তোমাদের ওয়ান ডে 11, কেমন কি বললাম, 1 day 11, এই ক্লাসটা কিন্তু তোমাদেরকে আমরা প্রথমে দেব। এই ক্লাসের মধ্যে তুমি কি পাবে? তুমি ফুল ডিটেলস পেয়ে যাবে। মানে একাদশ শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টারের পরিচয় পেয়ে যাবে। যেমন কমপ্লেক্স নাম্বার একটা চ্যাপ্টার, ওর পরিচয়টা কি, কি কমপ্লেক্স নাম্বার। যেমন দ্বিঘাত সমীকরণ, ওর পরিচয়টা কি। যেমন ধরে নাও গাণিতিক তত্ত্ব, এর পরিচয় কি। যেমন ধরে নাও সরলরেখা, এর পরিচয় কি। যেমন ধরে নাও অধিবৃত্ত, এর পরিচয় কি। কলনবিদ্যা, এর পরিচয় কি। জাস্ট পরিচয়গুলো দেওয়া হবে ওখানে, যাতে তুমি ফিল করতে পারো, ওহো আমরা যা ক্লাস 10-এ বা নিচু ক্লাসে পড়েছি, আর এবার যেটা শিখবো তার মধ্যে অন্তরটা এরকম। আমরা নতুন নতুন এই জিনিসগুলো শিখবো, বা পুরনো এই জিনিসের সঙ্গে এই জিনিসের কানেকশান আছে, ক্লিয়ার। এর ফলে একটা মনোবল পারবে তোমাদের। তো এই হলো আমাদের পুরো স্ট্র্যাটেজি। যদি কেউ মনে করো স্যার আমি আপনাদের এই গাইডেন্সে পড়তে চাই, ফলে টেনশন নেই, দেখবে আমাদের যে ডেসক্রিপশন বক্সে ওখানে তোমাদের অ্যাডমিশনের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা ব্যাচগুলোকে আবার সামনে এগিয়ে নিতে পারবো। কেমন লাগলো তোমাদের এই পুরো ক্লাস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।